আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি বলো তো, সিমেন্টের বোঝা, তাই না? তোমার ঘাড়ের উপর তুলে দেবো, নিয়ে যেতে পারবে? কষ্ট হবে না, এতগুলো দিলে তো আবার পারবেই না, তাই না? কেন এই কথাগুলো বলছি? নিশ্চয়ই তাই। হ্যাঁ, এই সিমেন্টের বোঝা যদি তোমার ঘাড়ের উপর তুলে দিই, তুমি কিন্তু নিয়ে যেতে পারবে না। কিন্তু যদি তোমার পাশে এরকম একটা ভ্যান গাড়ি দেওয়া হয়, ওর উপর তুমি ওরকম 5-7টা সিমেন্টের ব্যাগ তুলে ইজিলি কিন্তু টেনে নিয়ে যেতে পারবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই পারবে। তো হঠাৎ করে আজকে বায়োলজির ক্লাস নিতে এসে আমি কেন বা সিমেন্টের বস্তা, কেন বা এরকম একটা ভ্যান দেখাচ্ছি? নিশ্চয়ই প্রশ্ন তোমাদের মনের ভেতরে উদয় হচ্ছে। যাচ্ছি সে কথায়। আচ্ছা, একটু বলে যাই, জীবদেহের ভিতরে যেগুলো প্রক্রিয়া, বিভিন্ন বিক্রিয়া পরিচালিত হয়, এই বিক্রিয়া পরিচালনা মনে করে এরকম একটা বোঝা টানার মতো, মানে একটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে রূপান্তরিত করা। এই বোঝা এমনি এমনি পার করা সম্ভব নয়। অর্থাৎ এই যে সিমেন্টের বোঝা এমনি টানতে পারছি না, কিন্তু অর্থাৎ বিক্রিয়ক পদার্থ সরাসরি প্রোডাক্টে রূপান্তরিত হতে পারছে না। তার সাথে যদি একটি এনজাইম থাকে, মানে ওই সিমেন্টের জায়গায় যদি এরকম একটি ভ্যান থাকে, তাহলে সহজেই যেমন আমরা বোঝাটাকে বহন করে নিয়ে যেতে পারি, ঠিক তেমনি সাবস্ট্রেটের সাথে এনজাইম যুক্ত হয়ে একটি বিক্রিয়াকে পরিচালনা করে। প্রিয় শিক্ষার্থীরা, কি বোঝাবো আজকে? আজকে আমরা এনজাইম নিয়ে আলোচনা করব। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থীরা, তো আমার যেটা ইউটিউব চ্যানেল মিজান স্যার বায়োলজি জেজিএমসি, তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো এবং নিয়মিত আপডেট পাচ্ছ। যারা এখনো করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নিয়মিতভাবে তুমি আমার ক্লাসের আপডেটগুলো পেয়ে যাবে। তাহলে আজকে আমরা কি পড়বো? এনজাইম। হ্যাঁ, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কিছু ঘটনা দেওয়া আছে। দেখো, ওই যে ওখানে যেমন আমি ভ্যানের কথা বললাম না, এই সেই ভ্যান, আর এটা হচ্ছে আমার সেই সিমেন্ট বোঝা। তাহলে কি করলো? এখানে নিয়ে যে এই যে দুটো প্রোডাক্ট তৈরি করে ফেললো। তো এনজাইম কি, এনজাইম কিভাবে কাজ করে, সেই মূল আলোচনায় আমরা যাই। চলো। এনজাইম কি প্রিয় শিক্ষার্থীরা? এনজাইম কাকে বলে, এই সংজ্ঞা যদি আমরা দিতে চাই, দেখো আমরা যদি একটু বলি, যে সকল যৌগ, অর্থাৎ যে সকল বেসিক্যালি প্রোটিন, হ্যাঁ, এনজাইম হতে হলে তাকে কিন্তু অবশ্যই কি হতে হবে? প্রোটিন হতে হবে। তার মানে যে সকল রাসায়নিক যৌগ, বিশেষ প্রোটিন, বিভিন্ন জৈবিক বিক্রিয়ায় স্বল্প মাত্রায় অংশগ্রহণ করে বিক্রিয়ার হারকে ত্বরান্বিত বা পরিবর্তিত করে এবং বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থাকে। তাহলে আবার ওই ভ্যান আর সিমেন্টের জায়গায় ফিরে যাই। তুমি ভ্যানের উপর সিমেন্ট তুলে সহজে এটাকে নিয়ে গেলে, সিমেন্টটা কি ভ্যান খেতে খেতে নিয়ে গেছে? তোমার ভ্যান তো ঠিকই আছে, আগের মতোই আছে, কিন্তু ওই ভ্যানটা এখানে দেওয়াতে তোমার সিমেন্ট বোঝাই করে নিয়ে যাওয়া ইজি হলো, কাজটা সহজ হলো। ঠিক এনজাইম এভাবে একটি সাবস্ট্রেটের পাশে উপস্থিত থেকে স্বল্প মাত্রায় ব্যবহৃত হয়ে একটি বিক্রিয়াকে পরিচালনা করে বা একটি বিক্রিয়াকে প্রভাবিত করে এবং বিক্রিয়া শেষে এটি অপরিবর্তিত থাকে। তো এই অপরিবর্তিত থেকে বিক্রিয়াকে পরিচালনা করার যে প্রক্রিয়া, সেটিকে আমরা বলছি, বা যে যৌগটা এই কাজ করে, সেটি হচ্ছে এনজাইম। ঠিক আছে? শর্ত সাপেক্ষে এই কাজটা করে থাকে বা অপরিবর্তিত থাকে। তো এনজাইম, এই প্রথম যে এনজাইম শব্দটি আমরা এখন যেটি বলছি, একজন বিজ্ঞানী, তার নাম ছিল F.H. কুন। কি নাম? কুন। হ্যাঁ, বিজ্ঞানী কুন 1878 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই এনজাইম শব্দটি ব্যবহার করেন। মনে থাকবে? হ্যাঁ, বিজ্ঞানী কুন সর্বপ্রথম এই এনজাইম শব্দটি ব্যবহার করেন। তো আমরা যদি এখন এনজাইমের সংজ্ঞা দেখলাম, এনজাইমের কিছু বৈশিষ্ট্য আমরা এক নজরে যদি একটু দেখতে চাই,
এনজাইমের বৈশিষ্ট্য কি? এনজাইমের বৈশিষ্ট্যকে আমরা দুটো আলাদা পার্টে ভাগ করে যদি আলোচনা করি, একটা হচ্ছে ভৌত বৈশিষ্ট্য বা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আর একটি হচ্ছে তোমার রাসায়নিক বৈশিষ্ট্য। তো আমরা যদি ভৌত বৈশিষ্ট্যের কথা বলি, প্রথম কথা হচ্ছে দেখো, এনজাইম ক্যাটালিস্ট বা অনুঘটকের মতো কাজ করে। তার মানে অনুঘটকের মতো কাজ করে একটি বিক্রিয়াকে প্রভাবিত করে বা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়ার শেষে নিজেরা অপরিবর্তিত থাকে। এনজাইম কিন্তু এনজাইমের ক্রিয়ার স্বকীয়তা আছে। বের করবো কিছু? হ্যাঁ, দেখাই। এই যে দেখো আমার এখানে চাবি, তাই না? এখন এই চাবি দিয়ে যদি আমি এই রুমের তালা খুলতে, যেটা কিন্তু আমার বাসার চাবি, এই চাবিতে যদি আমার এই রুমে এই ক্লাস, মানে আমি যে স্টুডিওতে ক্লাস নিচ্ছি, এই স্টুডিওর ক্লাসরুম আমি খুলতে চাই, খুলতে পারবো না? পারবো না। তার মানে একটা নির্দিষ্ট তালা খোলার জন্য যেমন নির্দিষ্ট চাবি লাগে, ঠিক তেমনি একটি নির্দিষ্ট বিক্রিয়া পরিচালনার জন্য নির্দিষ্ট এনজাইম লাগে। আমরা আসবো এনজাইম ক্রিয়ার কৌশলে এই কথাগুলো বলবো, ঠিক আছে? আর এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী এবং কলোয়েড প্রকৃতির। তার মানে এনজাইম হতে হলে তাকে অবশ্যই প্রোটিন হতে হবে। এবং এনজাইম কি রকম? কলোয়েড, অর্থাৎ পানিগ্রাহী সাবস্টেন্স, হাইড্রোফিলিক সাবস্টেন্স, কিন্তু পানিতে সহজেই মিশে যায় না, কিন্তু পানি থেকে এরা পানি গ্রহণ করে। আর এনজাইমের অণুগুলো বৃহৎ আকার এবং অধিক আণবিক ওজন বিশিষ্ট, অর্থাৎ সাবস্টেন্সের সাথে এনজাইমের আণবিক ওজন তুলনামূলকভাবে বেশি হয়। আর এনজাইমের অনুঘটন ক্ষমতা সুনির্দিষ্ট পিএইচ মানের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ হাইড্রোজেন আয়নের যে ঋণাত্মক লগারিদমিক মান, এইটার উপর এনজাইমের কার্যকারিতা নির্ভর করে। অর্থাৎ কিছু এনজাইম লোয়ার পিএইচ এ কাজ করে, কিছু এনজাইম হায়ার পিএইচ এ কাজ করে। এই পিএইচ এর উপর একটা এনজাইমের কার্যকারিতা নির্ভরশীলতা আছে, ঠিক আছে? আর এনজাইমের বিক্রিয়াগুলো উভমুখী ধরনের, ওকে? অর্থাৎ এদিকেও সুক্রোজকে ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজও যেমন তৈরি করতে পারে, আবার গ্লুকোজ ফ্রুক্টোজকে যুক্ত করে সুক্রোজও তৈরি করতে পারে, ভাঙতেও পারে, গড়তেও পারে। দুই ধরনের বিক্রিয়া সাধারণত এনজাইমগুলো পরিচালনা করে থাকে। এতক্ষণ আমরা দেখলাম ভৌত বৈশিষ্ট্য। এখন যদি আমরা কিছু রাসায়নিক বৈশিষ্ট্যের দিকে যাই, দেখো, উচ্চ তাপ, যেমন 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং অতি বেগুনি রশ্মির প্রভাবে এনজাইমের কার্যক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায়। অর্থাৎ এনজাইম যদি এরকম টেম্পারেচারে যায় বা আলট্রাভায়োলেট রের প্রভাবে আসে, তখন এই এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। আর কিছু লিপিড বিশ্লেষী এনজাইম ছাড়া, মানে লাইপেজ গ্রুপের এনজাইম ছাড়া, বাকি সবগুলোই পানি, গ্লিসারল, লঘু অ্যালকোহল এগুলোতে দ্রবণীয়। অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, পিক্রিক অ্যাসিড, এগুলো দ্বারা আমরা কি করতে পারি? এনজাইমকে পিপিটি, তলানি, অদক্ষেপ, হ্যাঁ, সেগুলোতে ফেলতে পারি। আর এনজাইম অম্লীয়, এটা অবশ্য পিএইচ নির্ভরের সাথেই কথাটা সম্পর্কিত। অম্লীয় এবং ক্ষারীয় উভয় পরিবেশ, অর্থাৎ কোনোটা অম্লীয় পরিবেশে বেশি ভালো কাজ করে, কোনোটা ক্ষারীয় পরিবেশে বেশি ভালো কাজ করে, কিন্তু অম্লীয় ও ক্ষারীয় উভয় পরিবেশে এনজাইমের এই প্রভাবন ক্ষমতাটা আছে। আর এনজাইমের সাথে যদি কোনো কোএনজাইম বা কোফ্যাক্টর যুক্ত থাকে, সেটি কিন্তু আবার এনজাইমের ক্রিয়াকে, এনজাইমের কার্যক্রমকে বেগবান করে। আবার কখনো ইনহিবিটর থাকলে সেটা কিন্তু বাধা প্রদান করে, ঠিক আছে? এখন চলে যাই আমরা এনজাইমের নামকরণ। আকিকা দেবো এনজাইমের, কারণ ছোটবেলা তোমার আকিকা দেয়নি, বাবা মা দিয়েছে। কি সুন্দর সুন্দর নাম রাখছে, হ্যাঁ, ফাতেমা, তারপরে রাবিয়া, তারপরে মনে করো কত সুন্দর সুন্দর নাম। যাই হোক, বেশি নাম না বলি। তো এই যে সুন্দর সুন্দর নাম বাবা মা আমাদেরকে দিয়েছেন, বিভিন্ন তথ্য আর আলোকে দিয়েছেন। তো নাম দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বিষয় আমরা খেয়াল করি। যেমন সন্তানের নাম রাখার সময় বাবা মায়ের নামের প্রথম অক্ষর বা বিভিন্ন বিষয় আমরা বিবেচনা করি। তো এনজাইম গবেষকরা এনজাইমের নামকরণেও কিন্তু কোন সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে তার উপর ভিত্তি করে এনজাইমের নামকরণ করেছেন। যেমন দেখো, লিপিডের উপর কার্যকরী এনজাইম লাইপেজ, প্রোটিনের উপর ক্রিয়াশীল এনজাইম প্রোটিয়েজ, হ্যাঁ, তারপরে সুক্রোজের উপর ক্রিয়াশীল এনজাইম সুক্রেজ। অর্থাৎ যে সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে সেই সাবস্ট্রেটের নামের শেষে এস যুক্ত করে আমরা এনজাইমের নামকরণ করতে পারি। এইটা একটা প্রক্রিয়া। যেমন এই যে আমরা এক্ষুনি দেখাচ্ছিলাম, এই যে এটা লিপিডের সাথে, হ্যাঁ, তুমি যদি বলো লিপিডেজ হওয়ার কথা ছিল, এটা শ্রুতি মধুর করার জন্য এটাকে লাইপেজ,
প্রোটিনেজ না বলে প্রোটিয়েজ, হ্যাঁ, শুক্রোজের সাথে এস যুক্ত করে সুক্রেজ, এভাবে আমরা এনজাইমের নামকরণ করেছি। আরেকটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার নামের শেষে এস যুক্ত করে, অর্থাৎ কোন ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে। অক্সিডেশন জারণ বিক্রিয়া অক্সিডেজ, রিডাকশন বিক্রিয়া রিডাকটেজ, হাইড্রোলাইসিস বিক্রিয়া হাইড্রোলেজ, কোন বিক্রিয়াকে প্রভাবিত করছে তার সাথে এস যুক্ত করে আমরা এনজাইমের নামকরণ করতে পারি। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, আমি যদি দুটোকেই একসাথে আনতে চাই, মানে কোন যৌগের উপর প্রভাব বিস্তার করছে এবং কোন ধরনের বিক্রিয়া পরিচালনা করছে, দুটোই আমি যদি আনতে চাই, তার মানে আমার নামের সাথেও যুক্ত করতে চাই আমার ছেলে বা মেয়ের নাম, আবার কোন ক্ষণে জন্মগ্রহণ করলো সেটাও যুক্ত করতে চাই, ওই যে আকিকা দেওয়ার সময় যেটা বলছিলাম আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যৌগ এবং বিক্রিয়ার নামের শেষে দুটোতেই এস যুক্ত করে, যেমন অ্যালকোহলের উপর ক্রিয়া করছে একটি এনজাইম, কি ধরনের বিক্রিয়া? ডিহাইড্রেশন বা তোমার বিজারণ বিক্রিয়া। তাহলে অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ, ঠিক আছে। সাইটোক্রোমের অক্সিডেশন, তাহলে সাইটোক্রোম অক্সিডেজ। নাইট্রেটের রিডাকশন, নাইট্রোজেনের রিডাকশন, তাহলে নাইট্রেট রিডাকটেজ, এরকম ভাবে। এছাড়াও আরো উদাহরণ আমরা দিতে পারি, যেমন দেখো এই যে হেক্সোজ যদি সাবস্ট্রেট হয় আর এনজাইম যদি কাইনেজ হয়, তাহলে আমরা বলছি হেক্সোকাইনেজ। হ্যাঁ, তারপরে ফসফেনল পাইরুভিক অ্যাসিড, তার সাথে যদি তোমার তৈরি এনজাইম হয় তাহলে পাইরুভিক অ্যাসিড কাইনেজ। তারপরে একইভাবে ফ্রুক্টোজের উপর ক্রিয়াশীল কাইনেজ এনজাইম, তাহলে ফসফোফ্রুক্টোকাইনেজ, কারণ ফসফেট যুক্ত ফ্রুক্টোজের উপর যে এনজাইম ক্রিয়া করে। তারপরে ফসফোফ্রুক্টো আইসোমারেজ, ফসফোফ্রুক্টো গ্লুকোজ তৈরি করছে যেটা ফ্রুক্টোজ থেকে। হ্যাঁ, এরকম কোন ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করে বা পরিচালিত করে এবং কোন সাবস্ট্রেট থেকে এটি হচ্ছে, এই দুটোর ভিত্তিতে কিন্তু আমরা এনজাইমের নামকরণ করি। কথা শেষ সেটা। তাহলে আমরা এবার পরে যাই, কো এনজাইম, কো ফ্যাক্টর এবং প্রস্থেটিক গ্রুপ। প্রথমত যদিও প্রস্থেটিক গ্রুপ, এনজাইম হতে হলে তাকে প্রোটিন হতে হবে, এটা তো আমরা শুরুতেই বলেছি, সংজ্ঞাতে বলেছি বা তোমার এনজাইমের প্রাথমিক কথাতে বলেছি। এনজাইম মানে সেগুলো বেসিক্যালি অবশ্যই প্রোটিন। তো যে এনজাইম শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত সেই এনজাইমটা হবে সরল এনজাইম বা সিম্পল এনজাইম। আবার কোন এনজাইমের সাথে, মনে করো এক প্রোটিন অংশের সাথে একটি নন প্রোটিন অংশ যুক্ত আছে, ওই নন প্রোটিন অংশকে বলি আমরা কনজুগেটেড এনজাইম বা প্রস্থেটিক গ্রুপ যুক্ত এনজাইম, ঠিক আছে। আর কনজুগেটেড এনজাইমের যে অংশটুকু প্রোটিন অংশ, এই যে অংশটুকু প্রোটিন অংশ, যেটা এইটার নাম কিন্তু আবার অ্যাপো এনজাইম, তার মানে শুধুমাত্র প্রস্থেটিক গ্রুপ বাদ দিয়ে যেটা প্রকৃত প্রোটিনজাত অংশ, এটির নাম হচ্ছে অ্যাপো এনজাইম, ঠিক আছে। আর কনজুগেটেড এনজাইমের নন প্রোটিন অংশ যেটা প্রস্থেটিক গ্রুপ, এই প্রস্থেটিক গ্রুপ যদি কোনো মেটাল, কোনো ধাতু বা ধাতুর আয়ন হয়, তখন সেটাকে বলি আমরা কোফ্যাক্টর। বর্তমানে কোফ্যাক্টর বলা হয়, আগে এটাকে বলা হতো অ্যাক্টিভেটর। যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো যদি কোনো মেটাল কোনো এনজাইমের সাথে যুক্ত থেকে বিক্রিয়ার গতিকে আরেকটু বেশি বেগবান করে বা আরেকটু প্রভাবিত করে, তাহলে এই মেটালগুলোকে আমরা বলবো কোফ্যাক্টর। ওকে, যদি এই প্রস্থেটিক গ্রুপটা কোনো জৈব যৌগ হয়, মানে এনজাইমের সাথে যুক্ত আছে আরেকটি প্রস্থেটিক গ্রুপ, সেটা কোনো জৈব পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ, যেমন FAD, NAD, FADS2, NADS2, হ্যাঁ, বা NADPA, তারপরে NADPS2, যেটাই বলি না কেন, যেগুলো জৈব যৌগ হিসেবে থাকে সাধারণ জীবদেহে, আমরা সেগুলোর উদাহরণ এখানে দিচ্ছি। তো এই উপাদানগুলোকে বলা হয় কোএনজাইম। তাহলে এনজাইমকে সহায়তা দানকারী কোনো জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড যদি যুক্ত থাকে, তখন সেটি হচ্ছে কোএনজাইম, ঠিক আছে। FAD, FADS2, FMN, NAD, এগুলো কিন্তু প্রত্যেকটা পূর্ণরূপ তোমাদেরকে জানতে হবে। ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, তার সাথে হাইড্রোজেন যুক্ত থাকলে রিডিউসড, মানে বিজারিত। ঠিক FMN, ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড। NAD, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, তার সাথে যদি তোমার হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে বিজারিত বা রিডিউসড। এই নামগুলো তুমি যদি কয়েকটা পড়ো, বাকিগুলো এগুলো পড়া হয়ে যায়, কারণ এর সাথে একটার সাথে একটা মিল আছে। শুধুমাত্র পি যুক্ত থাকলে যেমন ফসফেট হবে এর সাথে। ওকে, এগুলো কিন্তু সুন্দর করে মনে রাখতে হবে তোমাদের এটা। এখন আসি আমরা এনজাইমের ক্রিয়ার কৌশল। ভ্যান দিয়ে কিন্তু সিমেন্ট বোঝা টেনেছি আমরা বারবার ওই উদাহরণটাকেই টেনে নিয়ে আসবো, এই জন্যই বলেছি। আর উদাহরণ অনেক দেওয়া যায়, যেমন মনে করো ভ্যানের চাকায় হাওয়া নাই, তাহলে তো তুমি টানতে পারবে না। বা তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেলের চাকায় হাওয়া নাই, তুমি কি সাইকেলের উপর চলে যাচ্ছ, সাইকেলের চাকার হাওয়া খেতে খেতে গিয়েছো? না, ওই হাওয়াটা থাকার কারণে তোমার কাজ সহজ হয়েছে। যাই হোক, এনজাইম
যেভাবে ক্রিয়া করে তার আগে দুটো কথা বলা দরকার। একটা সাবস্ট্রেট প্রোডাক্টে রূপান্তরিত হওয়ার জন্য একটা শক্তির দরকার, একটা এনার্জি দরকার। ওই শক্তিকে বলা হয় অ্যাক্টিভেশন পাওয়ার বা কার্যকরী শক্তি। বলতে পারলাম কিনা? মনে করো এ আর বি মিলে সি তৈরি হবে, তাহলে এ আর বি এমনি এমনি তৈরি হবে না, ওখানে একটা এনার্জি দিতে হবে, সেই এনার্জির বদলে ওই সি তৈরি হবে। কিন্তু এ আর বি এর কাছে ওই এনার্জি নাই, যতটুকু এনার্জি আছে তাতে ওই সি তৈরি করা সম্ভব নয়। কিন্তু ওখানে একটা এনজাইম এসে উপস্থিত হলো, যে এসে এই কাজটাকে অনেক ইজি করে দিল। ওই যতটুকু শক্তি তাদের কাছে আছে ওই শক্তি দিয়েই সেটা টেনে নিয়ে চলে গেল। ওই যে ভ্যান সিমেন্ট তুলে তুমি সহজে অল্প শক্তি দিয়ে তুলে নিয়ে যাচ্ছ, ওই জন্য আমি ভ্যানকে এনজাইমের সাথে তুলনা করেছি। ঠিক তেমনি একটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে রূপান্তরিত করতে যে পরিমাণ শক্তির দরকার, ওই শক্তিকে বলা হয় কার্যকরী শক্তি বা অ্যাক্টিভেশন পাওয়ার। একটা এনজাইম যখন কোনো সাবস্ট্রেটের সাথে যুক্ত হয়, ওই কার্যকরী শক্তি বা অ্যাক্টিভেশন পাওয়ারের মাত্রাকে বা তীব্রতাকে কমিয়ে দেয়। কমিয়ে দিলে তখন সহজেই ওই বিক্রিয়াটা পরিচালনা হয়। আর এনজাইম যখন সরে আসে, অল্প শক্তি ব্যয় করে, ওই যে ভ্যান থেকে সিমেন্ট নামিয়ে ফেলে, ভ্যানের জায়গায় ভ্যান থেকে গেল, এনজাইমের জায়গায় এনজাইম থেকে গেল। এই কাজটা করে এনজাইম। যেমন দেখো এখানে এই মল্টোজ হয়ে গেল, এই যে মল্টোজ, এই মল্টোজটা হচ্ছে একটা সাবস্ট্রেট বিক্রিয়ক পদার্থ, আর এইটি হচ্ছে এনজাইম। ঠিক আছে, এখানে এনজাইম এবং সাবস্ট্রেট আলাদা আছে। এইখানে যে জায়গায় এনজাইমের যে প্রান্তে এই সাবস্ট্রেটটা যুক্ত হয় সেটাকে বলি আমরা অ্যাক্টিভ সাইট। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাক্টিভ সাইটে যদি এনজাইম যুক্ত না হয় তাহলে কিন্তু বিক্রিয়া পরিচালনা করতে পারবে না। তুমি ভ্যানের উপর সিমেন্টের বোঝা তুলবে, এখন ভ্যানের যেখানে বোঝা তুলবে সেটাই নিচের দিকে, ভ্যানের চাকা উল্টা দিকে, পাটাতন নিচের দিকে, চাকা উল্টা দিকে। চাকার উপর বস্তা দিলে ট্রেন তুলে নিয়ে যেতে পারবে? বরং আগে যা ছিল তার চেয়ে আরো ক্ষতি, আরো খারাপ। আগে তো ঘাটের উপর তুলে নিয়ে যেতে পারতো, এখন সেটাও পারবো না। বোঝো কথাটা? ঠিক তেমনি এই এনজাইমের যেটা অ্যাক্টিভ সাইট, এই অ্যাক্টিভ সাইটে কিন্তু আমার সাবস্ট্রেটটা যুক্ত হতে হবে। এই অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট যুক্ত হলেই তবেই কেবলমাত্র আমার ওই সাবস্ট্রেটটাকে প্রোডাক্টে রূপান্তর করতে পারবে। কথা ক্লিয়ার? ভালো করে মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ সাইটে, এই অ্যাক্টিভ সাইটে যখন আমার এই মল্টোজটা এসে যুক্ত হচ্ছে, তখন এই মল্টোজকে ভেঙে 2 অণু গ্লুকোজে বিশ্লিষ্ট করছে। বা আমি যদি এখানে মল্টোজের জায়গায় সুক্রোজ উদাহরণ দিই, তাহলে এনজাইমের নাম হবে সুক্রেজ। আমি মল্টোজের উদাহরণ দিচ্ছি, এনজাইমের নামে মল্টেজ, ওই যে নামকরণ করে আসলাম আমরা। ঠিক আছে, এভাবে এনজাইম কাজ করে। এবং এনজাইম এই কাজের কৌশলকে আমরা ওই যে তালাচাবি মতবাদ বা অ্যাক্টিভ সাইট, যেমন একজন বিজ্ঞানী, তার নাম ছিল ফিশার, উনি এই তত্ত্বটা দিয়ে গেছেন এনজাইম ক্রিয়ার লক অ্যান্ড কি থিওরি। ঠিক আছে, তো ওনার এই তত্ত্বের আলোকে মানে প্রত্যেকটা এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকে, ওই অ্যাক্টিভ সাইটে যখন সাবস্ট্রেট যুক্ত হয়, ওই সাবস্ট্রেট যুক্ত হয়ে এই এনজাইম একটি বিক্রিয়া পরিচালনা করে। আমি যদি তোমাদের বইতে এরকম একটা ছবি আছে সেটি দেখাই, যেমন এইটা একটা এনজাইম, দেখছো এটা এনজাইম, আর এইটা একটা সাবস্ট্রেট এ, এইটা একটা সাবস্ট্রেট বি। তাহলে এনজাইম এবং এ ও বি সাবস্ট্রেট মিলে একটা কমপ্লেক্স তৈরি করলো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবং ফাইনালি দেখো এখানে দুটো নতুন পদার্থ বা নতুন প্রোডাক্ট তৈরি হলো, একটি সি এবং একটি ডি, আর এনজাইমের জায়গায় এনজাইম থেকে গেল। ঠিক আছে, এভাবে এনজাইম এবং সাবস্ট্রেটের পারস্পরিক ক্রিয়ায় একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আজকের মতো তোমাদের এই পর্যন্তই থাক। এরপর আরেকটি কৌশল আছে এনজাইম ক্রিয়ার, সেটি নিয়ে, যেমন এনজাইম সাবস্ট্রেট যেমনটি হোক না কেন সেটি কিভাবে ক্রিয়া করে সেটি আমরা দেখব। আরেকটি ভিন্ন আলোচনা আমাদের সেটি হবে। তো এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, নিয়মিত লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।